বাড়ির নেমপ্লেটের উপর নজর পড়তেই খুশি হয়ে উঠল আহমাদ মুসার মন। কাঠের প্লেটের সাদা অক্ষরে লেখা 131 ক্যানাল স্ট্রিট। এই ঠিকানায় আছে লন্ড্রি স্লিপে। বাড়িটা ক্যানাল স্ট্রিটের পশ্চিম পাশের শেষ বাড়ি। তারপরে একটা খালটা গিয়ে পড়েছে সুরিনাম নদীতে। রাস্তার শেষ প্রান্ত হওয়ার কারণে গাড়ি ঘোড়া নেই বললেই চলে। অনেকটা নির্জন, নিরিবিলি। দুষ্কৃতকারীদের অবস্থানের জন্য এ ধরনের স্থান খুবই লোভনীয়। কিন্তু আহমাদ মুসা নেমপ্লেটের উপরে দ্বিতীয়বার চোখ বোলাতে গিয়ে দমে গেল। প্লেটের ঠিকানার উপরে নামের জায়গায় লেখা রয়েছে সিভিল ডিফেন্স 3। তার মানে এটা সিভিল ডিফেন্সের 3 নম্বর অফিস, ভাবল আহমাদ মুসা। তাহলে কি লন্ড্রি স্লিপে ভুল ঠিকানা লেখা হয়েছে? ধাঁধায় পড়ে গেল সে। হতাশ ভঙ্গিতে তাকালো বাড়িটার দিকে। প্রাচীর ঘেরা বাড়ি, নিচু প্রাচীর, স্টিলের গেট বন্ধ। প্রাচীরের উপর দিয়ে বাড়ি গোটা অবব দেখা যাচ্ছে। 3 তলা বাড়ি। প্রাচীরের পর ছোট ঘাসে ঢাকা একটা চত্বর। চত্বরের পর 3 ধাপের সিঁড়ি ডিঙ্গিয়ে বারান্দায় উঠা যায়। তারপর সোজা এগোলেই বাড়ির ভেতরে ঢোকার দরজাও বন্ধ। বাড়ির এদিকের কোনো জানালা নেই। এটা সিভিল ডিফেন্সের কোনো অফিস না বাসা? ভেতরে গিয়ে খোঁজ নেওয়া যায়। পরক্ষণে আবার ভাবল আহমাদ মুসা, লন্ড্রি স্লিপের ঠিকানা ঠিকও হতে পারে। লোকটি সিভিল ডিফেন্স অফিস কিংবা বাসাতেও তো থাকতে পারে। শেষের চিন্তাকেই আহমাদ মুসা সবচেয়ে বিশ্বাসযোগ্য বিকল্প বলে ধরে নিল। চারদিকে তাকালো, জনমানুষের চিহ্ন কোথাও নেই। আবার বাড়ির দিকে তাকালো আহমাদ মুসা। চারদিকের মতো বাড়িটাও নীরব। কোনো মানুষ দেখা যাচ্ছে না, কোনো শব্দও আসছে না। ভেতরে ঢুকবে কি আহমাদ মুসা? মনে পড়ল আহমাদ হাত্তার কথা। তাকে উদ্ধারের একটাই মাত্র ক্লু তার হাতে, সেটা হলো এই ঠিকানা। সুতরাং এই ঠিকানার সূত্র ধরে আগানো ছাড়া কোনো বিকল্প তার কাছে নেই। আহমাদ মুসা প্রাচীরের পাশ থেকে সরে এসে এগোলো গেটের দিকে। গেটে তালা নেই, হুঁক দিয়ে গেট বন্ধ। খুশি হল। বাড়ি বা অফিসটিতে নিশ্চয় মানুষ আছে, না থাকলে গেটে তালা দেয়া থাকত। গেটে তালাটি ঝুলছে। হুঁক খুলে প্রবেশ করল ভেতরের চত্বরে। এগোলো বারান্দার দিকে। বারান্দায় উঠে দরজায় নক করবে সে। নিজেকে নিজেই প্রশ্ন করল, অফিস বা বারান্দার নিশ্চয়ই কেউ বেরিয়ে আসবে। কিন্তু বাসায় যদি ট্রিজিল্লোরা থাকে তাহলে তো জিজ্ঞেস করলে হিতে বিপরীত ঘটবে। তাহলে কি করবে সে? অন্য কোনোভাবে বাড়িতে ঢুকতে চেষ্টা করবে? তাতে চোর হিসেবে ধরা পড়ার সম্ভাবনা আছে। সেটাই বরং ভালো, সে অবস্থায় মোকাবেলা করা যাবে। পরক্ষণে আবার ভাবল, যদি এটা নিছক একটি সিভিল ডিফেন্স অফিস হয় তাহলে এখানে এভাবে ঢোকা বিব্রতকর হবে। ট্রিজিল্লোরা এখানে থাকে এটা নিশ্চিত না হয়ে ঢোকা উচিত হবে না। তাহলে আবার প্রথম চিন্তাতেই ফিরে এলো আহমাদ মুসা। গেটে নক করে সে ঢুকবে। ট্রিজিল্লো যদি দরজা খোলে তাহলে বোঝাপড়া সেখানেই শুরু হয়ে যাবে। ট্রিজিল্লো দরজা না খুললে যে খুলবে তাকে ট্রিজিল্লো সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেবে। বিসমিল্লাহ বলে উঠল বারান্দায়। এগুলো দরজার দিকে। বারান্দা পাকা, লাল রঙের। দরজার সামনে বেশ ধুলায় একাধিক মানুষের পায়ের এবড়ো থেবড়ো চিহ্ন। ভাবল সে, তার মানে ভেতরে লোক আছে। দ্বিধাহীনভাবে দরজায় নক করল আহমাদ মুসা। থেমে থেমে 3 বার দরজায় নক করল সে। তৃতীয়বার নক করার পর ঘরের ভেতরে পায়ের শব্দ পেল। কয়েক মুহূর্ত দরজা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে একজন যুবক, পরনে জিন্সের প্যান্ট, গায়ে টি শার্ট, ইন করা কোমরে চড়া বেল্ট, দুবাহু পেশিবহুল, পেট মুখ কোথাও বাড়তি মেদ নেই। চোখে মুখে উত্তেজনা, নতুন করে বিরক্তির ভাব ফুটে উঠছে তাতে। এইমাত্র কোথাও মারামারি করে এলো, অনেকটা এইরকম একটা ভাব। তবে এটা পরিষ্কার যে আহমাদ মুসাকে সে অনাকাঙ্ক্ষিত অতিথি হিসাবে নিয়েছে। আহমাদ মুসার পরনে শিখের পোশাক নেই, শিখে সে দাঁড়িয়েও নেই। পোশাকে আশাকে এক নিরীহ ভদ্রলোকের চেহারা আহমাদ মুসার। কি চাই আপনার? বিরক্তির সাথে জিজ্ঞেস করল লোকটি। আমি ট্রিজিল্লোর কাছে এসেছি। আহমাদ মুসা এমন নিশ্চিত কণ্ঠে কথাটা বলল যেন সে জানে ট্রিজিল্লো এখানে আছে।
লোকটির চোখ তীক্ষ্ণ হয়ে উঠল, তাতে সন্ধানী দৃষ্টি। বলল, কে আপনি? প্রশ্নটা শুনে খুব খুশি হল আহমদ মুসা। বুঝল সে ট্রিজিল্য এখানে না থাকলে এমন প্রশ্ন লোকটি করত না। বলল, ট্রিজিল্যকে ডাকুন, সে আমাকে চেনে, সেই আসতে বলেছে আমাকে। লোকটির চোখে মুখে বিস্ময়, তারপর সেখানে প্রবল অবিশ্বাসের চিহ্ন ফুটে উঠল। পরে তার ঠোঁটের কোণে ফুটে উঠলে এক টুকরো বাঁকা হাসি। সে হাসির মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ছাপ আছে। ট্রিজিল্যর সাথে দেখা করবেন, তাহলে ভেতরে আসুন বলে লোকটি এক পাশে সরে দাঁড়াল এবং আহমদ মুসাকে ভেতরে ঢোকার জায়গা করে দিল। লোকটির চোখ মুখের অবিশ্বাস ও তার ঠোঁটের সূক্ষ্ম হাসি আহমদ মুসার নজর এড়ায়নি, কিন্তু গোবেচারা লোকের মতো আহমদ মুসা ঘরে ঢুকল। সাথে সাথে লোকটি বন্ধ করে দিল দরজা। দরজা বন্ধ করে লোকটি পকেট থেকে রিভলভার বের করে তেড়ে এলো আহমদ মুসার দিকে। রিভলভারটি সে আহমদ মুসার মাথায় তাক করে বলল, তুমি নিশ্চয় সরকারের গোয়েন্দা কিংবা আহমদ হাত্তার লোক, কিন্তু এই ঠিকানা পেলে কি করে? আহমদ মুসা মুখে বিস্ময় ও ভয়ের ভাব ফুটিয়ে তুলে বলল, এসব কি বলছেন আপনি? আমি তো ট্রিজিল্যর সাথে দেখা করতে এসেছি। ভনিতা ছাড়ো, কিনিক কোবরার লোকরা নিজের পিতামাতা স্ত্রীকেও বিশ্বাস করে না, তারা কাউকেও ঠিকানা জানায় না, আর তোমাকে? লোকটি কথা শেষ করতে পারল না। আহমদ মুসার ডান পা বুলেটের গতিতে গিয়ে লোকটির পায়ের গোড়ালির উপরের স্থানটায় আঘাত করল। লোকটির বাম পা ছিটকে গেল পেছন দিকে এবং গোড়া কাটা গাছের মতো আহমদ মুসার বাঁ পাশ দিয়ে আছড়ে পড়ে গেল মেঝের উপর। লোকটি মুখ থুবড়ে পড়ে গিয়েছিল মাটির উপরে। রিভলভার ধরা ডান বাহুটা তার বুকের তলে পড়ে গিয়েছিল, কিন্তু তার রিভলভার সমেত ডান হাতটা বাইরে বেরিয়েছিল। আহমদ মুসা ঘুরে দাঁড়িয়ে বাম পা দিয়ে লোকটির কবজি চেপে ধরল এবং বাঁ হাত দিয়ে কেড়ে নিল রিভলভার। কিন্তু এই সময়ে লোকটি আকস্মিকভাবে অদ্ভুত ক্ষিপ্রতার সাথে তার দেহটাকে ডান দিকে মোচড় দিয়ে দেহের সবটুকু ভার ছুড়ে দিল আহমদ মুসার পা লক্ষ্যে। দেহের ভারসাম্য হারিয়ে লোকটির দেহের উপর কাত হয়ে পড়ে গেল মাটিতে। আহমদ মুসা পড়ে গিয়ে তার হাতের রিভলভার ছাড়েনি। লোকটি মোচড় দেয়ায় তার দেহটি চিত হয়ে পড়েছিল এবং আহমদ মুসা পড়ে যাওয়ায় লোকটি তৈরি হওয়ার সুযোগও পেয়ে গিয়েছিল। লোকটি উঠে ঝাঁপিয়ে পড়ল আহমদ মুসার উপর। আহমদ মুসা তার রিভলভার রেডি করে নিয়েছিল এবং ইচ্ছে করলে লোকটির মাথা উড়িয়েও দিতে পারত, কিন্তু এখনই রিভলভার ব্যবহার করে অন্যদের অ্যালার্ট করতে চায় না সে। সুতরাং অন্য পথ বেছে নিল সে। একজন দক্ষ অ্যাক্রোব্যাটের মতো আহমদ মুসা তার পা দুটি আকাশের দিকে ছুড়ে দিল এবং তার দেহ অর্ধ চন্দ্রাকারে ঘুরে মাটিতে গিয়ে পড়ল। আহমদ মুসার দেহের প্রবল ধাক্কা লোকটির দেহকেও ছিটকে দিয়েছিল। দুই দেহ যখন ছিটকে মাটিতে পড়ল, তখন আহমদ মুসা লোকটির বুকের উপর। রিভলভার তখনও আহমদ মুসার হাতে। আহমদ মুসা রিভলভারটা লোকটার কপালে চেপে ধরে বলল, একেবারে চুপ, সামান্য বেয়াদবি করলে মাথা গুঁড়ো করে দেব। মনে রেখো, এক কথা আমি দুবার বলি না। বলো, আহমদ হাত্তাকে তোমরা কোথায় রেখেছ? লোকটি একটুও ভয় পেল না, বলল ক্ষুব্ধ কণ্ঠে, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু কিনিক কোবরার ছবল থেকে দুনিয়ার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আহমদ হাত্তার খোঁজ করে লাভ নেই, কিনিক কোবরার হাতে পড়লে আর কেউ বাঁচে না। লোকটার কথা বাগাড়ম্বর নয়, তা বিশ্বাস করল আহমদ মুসা। তার মনে পড়ে গেল ব্রুকপন্ড রোডে ওদের একজন ধরা পড়া এড়াতে গিয়ে আত্মহত্যা করেছিল। আহমদ মুসার নজরে পড়েছে এরও হাতে সেই সায়ানাইড রিং। এই সিদ্ধান্তের সাথে সাথে আহমদ মুসার রিভলভার ধরা হাতটি উপরে উঠল এবং বিদ্যুৎ বেগে গিয়ে আঘাত করল লোকটার কানের উপরে নরম জায়গায়। আহমদ মুসার মুঠো থেকে বেরিয়ে থাকা রিভলভারের ভোঁতা মাথা ভয়ঙ্কর হাতুড়ির কাজ করল। মুহূর্তেই লোকটি সংজ্ঞা হারিয়ে ফেলল। আহমদ মুসা উঠে দাঁড়াল, চারদিকে তাকিয়ে দেখল সে একটা করিডোরে দাঁড়িয়ে। করিডোরটা বাড়িতে ঢোকা ও বেরোনোর প্যাসেজ। প্যাসেজটির দুপাশে দেয়াল, দেয়ালে একটি করে দরজা। দরজা দুটির একটি বন্ধ, অন্যটি খোলা। দ্রুত সংজ্ঞাহীন লোকটাকে টেনে নিয়ে দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল সে। ঘরটি বেশ বড়। তারপর সংজ্ঞাহীন লোকটাকে টেনে পাশের ঘরের দরজায় পাশে অপেক্ষাকৃত অন্ধকার কোণটায় রাখল। লোকটিকে রেখে সোজা হয়ে দাঁড়াতেই ঘরের দরজার বরাবর বিপরীত দিকে দেয়ালে একটা স্টিকার দেখতে পেল। তাতে লেখা, আপনার প্রয়োজন রিসেপশনিস্টকে বলুন এবং অপেক্ষা করুন। আহমদ মুসা দেখল ঘরটি সিভিল ডিফেন্স অফিসের অভ্যর্থনা কক্ষ, কিন্তু চেয়ার টেবিল কোথায়? কোনো আসবাবপত্র নেই কেন?
মনের কোণে একটা চিন্তা ঝিলিক দিয়ে উঠল আহমদ মুসার। তাহলে কি সিভিল ডিফেন্স অফিস এখান থেকে উঠে গেছে? বাড়িটা ছেড়ে দিয়েছে তারা? বাড়িটা অন্য কেউ ভাড়া নিয়েছে, কিন্তু গেটের সাইনবোর্ডটা বদলায়নি কেন? ভুল হতে পারে। পরক্ষণে আবার ভাবল আহমদ মুসা, এটা ক্যামোফ্লেজও হতে পারে। কি বলল লোকটা? কিনিক কোবরা। তাহলে ওদের দলের নাম ওটা, ভাবল আহমদ মুসা। নামই বলছে সাংঘাতিক মাফিয়া চক্র এটা। কিনিক কোবরায় তাহলে বাড়িটা ভাড়া নিয়েছে, ক্যামোফ্লেজ হিসাবে ব্যবহার করছে সিভিল ডিফেন্স অফিসের সাইনবোর্ডটাকে। দরজার দিকে এগুলো আহমদ মুসা। দরজা দিয়ে মুখ বাড়াতেই একজনের মুখোমুখি হয়ে গেল সে। এ লোকটির পরনেও জিন্সের প্যান্ট, তবে গায়ে হাফ জ্যাকেট। এ লোকটিও আগের লোকটির মতোই পেশিবহুল, পেটা শরীর, পায়ে তার কেডস। মনে হচ্ছে যেন সে মারামারি করতে বেরিয়েছে। এই মুখোমুখি হওয়াটা আহমদ মুসার কাছে অপ্রত্যাশিতই ছিল। তেমনি লোকটিও ভূত দেখার মতো চমকে উঠেছিল তাকে দেখে, কিন্তু তা মুহূর্তের জন্যে। মুহূর্তেই বিমর্ষ ভাব উবে গিয়ে জ্বলে উঠল তার চোখ মুখ। নেকড়ের মতো সে ঝাঁপিয়ে পড়ল আহমদ মুসার উপর। এর জন্য প্রস্তুত ছিল না সে। এ অস্বাভাবিক ক্ষিপ্রতা তার কাছ থেকে আহমদ মুসা কল্পনাও করেনি। বিস্মিত হল। অকল্পনীয়ভাবে শত্রুর মুখোমুখি হবার চরম বিমূঢ় ভাব কাটিয়ে কেউ এত দ্রুত আক্রমণে যেতে পারে, এই শত্রুর ব্যাপারে তার অবমূল্যায়ন হয়েছে। এসব চিন্তা নিয়ে আহমদ মুসাকে ভূমিশয্যা নিতে হল। আত্মরক্ষার কোনো সুযোগ নিতে পারল না সে। লোকটি তার বুকের উপর চেপে দুহাত দিয়ে সাঁড়াশির মতো টিপে ধরেছে তার গলা। ঝিমঝিম করে উঠল আহমদ মুসার মাথা। বুঝতে পারল সে মাথায় অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, তার মানে শ্বাস তার বন্ধ হয়ে গেছে। দুই হাত দিয়ে গলা থেকে লোকটি দুহাত খুলে ফেলার মতো যথেষ্ট শক্তি সে দুহাত দিতে পারছে না। আবার বেকায়দা অবস্থার জন্য দুহাত দিয়ে তার গলা টিপে ধরার সুযোগও সে করতে পারছে না। পা দুটি তার মুক্তই আছে। পা দুটি উপরে ছুঁড়ে লোকটিকে বুক থেকে ছিটকে ফেলার দু একবার চেষ্টাও করল, কিন্তু লোকটিকে বুক থেকে নড়ানোও গেল না। নিঃশ্বাস বন্ধ হয়, বুকে চাপ পড়ছে আহমদ মুসার। অসহনীয় অবস্থার দিকে যাচ্ছে সে। মরিয়া হয়ে আহমদ মুসা হাঁটু ভাঁজ করে দুপা মাটির উপর খুঁটির মতো দাঁড় করিয়ে সমস্ত শক্তি দিয়ে দুপায়ের উপর কেন্দ্রীভূত করে প্রবল এক ঝাঁকুনি দিয়ে কমরটাকে উপরে ছড়িয়ে দিল। এতে কাজ হল। লোকটা নড়ে উঠল। কিছুটা ছিটকে এসে সামনের দিকে সরে এসেছিল। আহমদ মুসার পা দুটি এবার এর সুযোগ গ্রহণ করল। পা দুটি তার ছিটকে উঠে দেহটাকে উল্টে দিয়ে পিছনে গিয়ে পড়ল। লোকটির হাত দুটি খসে গেল গলা থেকে। পাশেই গড়িয়ে পড়ল লোকটি। বুক ভরে শ্বাস নিয়ে স্প্রিং এর মতো উঠে দাঁড়ালো আহমদ মুসা। লোকটিও উঠে দাঁড়িয়েছে। জ্যাকেটের পকেটে হাত ঢুকাচ্ছিল সে। আহমদ মুসা তার ডান পাটা তীব্র গতিতে ছুড়ে দিল লোকটার ডান পা লক্ষ্যে। লোকটা বাঁ দিয়ে কাত হয়ে পড়ে গেল মাটিতে, অনেকটা আহমদ মুসার দিকে মুখ করে। আহমদ মুসার ডান পা ততক্ষণে আবার প্রস্তুত হয়েছে। এবার ডান পায়ে লাথি চালালো সে লোকটার তলপেট লক্ষ্যে। কুঁকড়ে গেল লোকটার দেহ। তার কুঁকড়ে যাওয়া দেহের উন্মুক্ত ঘাড়ের উপর কানের 5 লক্ষে আরো একটা কারাত চালালো আহমদ মুসা। সংজ্ঞা হারালো লোকটা। এ লোকটাকে আগের লোকটার পাশে টেনে এনে তাদের জামা ছিঁড়ে পিছমোড়া করে তাদের হাত পা বেঁধে ফেলল। কিছুটা মুখে পুরে চিৎকারের পথ বন্ধ করে রাখল। ঘর থেকে বেরিয়ে এলো সে। রিভলভার সমেত হাত পকেটে পুরে এগোলো সামনে। করিডোরটি শেষ হয়েছে বিশাল গোলাকার লাউঞ্জে। লাউঞ্জটি ফাঁকা। এটি সম্ভবত সম্মেলন কক্ষ। সমাবেশ সহ নানা কাজে ব্যবহৃত হয়। লাউঞ্জটির চারদিক ঘিরে ঘরের সারি। থামের গোলাকার সারি রয়েছে হল ঘরটি চারদিক ঘিরে। কোন দিকে যাবে আহমদ মুসা? সন্দেহ নেই এখানেই বন্দী রয়েছে আহমদ হাত্তা। কিন্তু কোথায়? উপরের দুটি ফ্লোরের কোথাও? উপরে ওঠার সিঁড়ি কোথায়? এ সময় একটা নারী কণ্ঠ ভেসে এলো আহমদ মুসার কানে। ক্রিস্টিনা, আসছ না কেন? এসো, আমি যাচ্ছি। নারী কণ্ঠটি উপর থেকে নিচে নেমে আসার মতো শোনাল। আহমদ মুসা যেখানে দাঁড়িয়ে আছে তার বিপরীত দিকে, অর্থাৎ লাউঞ্জটির পশ্চিম দিকের ঘর থেকে এই কণ্ঠ ভেসে আসছে। তার মানে ওখানে কোথাও উপরে ওঠার সিঁড়ি। কিন্তু ব্যাপারটা খুব বিদঘুটে লাগলো আহমদ মুসার কাছে। অফিসের প্রবেশ পথ থেকে এত দূরে উপরে ওঠার সিঁড়ি হতে পারে না। আবার ভাবল এদিকেও আরেকটা সিঁড়ি থাকতে পারে। হয়তো সিঁড়িঘরে দরজা বন্ধ থাকার জন্যে তার চোখে পড়ছে না। যে নারী কণ্ঠটি কথা বলল সে কি বেরিয়ে আসছে?
তাহলে তো এক্ষুনি লাউঞ্জে বেরিয়ে পড়বে। একটা থামের আড়ালে লুকালো আহমাদ মুসা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করল, না, কেউ বেরিয়ে এলো না। মেয়েটি তাহলে গেল কোথায়? চিন্তায় পড়ে গেল আহমাদ মুসা। থামের আড়াল থেকে বেরিয়ে আহমাদ মুসা বন্ধ দরজাগুলোর সামনে দিয়ে ধীরে ধীরে এগোলো পশ্চিম দিকে। সহজে কারো চোখে পড়ে যেতে না হয় এজন্য সে লাউঞ্জের মধ্য দিয়ে সোজা যাওয়ার পথ পরিহার করেছে। যে দরজার দিক থেকে নারী কণ্ঠের আওয়াজ সে পেয়েছিল সে দরজার সামনে গিয়ে সে দাঁড়ালো। আহমাদ মুসা আনন্দিত হল যে দরজাটা অন্যান্য দরজা থেকে চড়া, তার মানে এটা শ্রেণীঘরের দরজা হবারই কথা। আস্তে করে দরজায় চাপ দিল আহমাদ মুসা। আহমাদ মুসাকে বিস্মিত করে দিয়ে প্রায় একই সঙ্গে এক ঝটকায় দরজা খুলে গেল। আহমাদ মুসা দেখল কোনো নারীর বদলে তার সামনে একজন যুবক, তার হাতে রিভলভার। তার রিভলভারের নল আহমাদ মুসার নাক বরাবর তোলা। এই যুবকটির পরনেও জিন্সের প্যান্ট, তবে গায়ে গোল কলার, হাতওয়ালা পুরু গেঞ্জি। ফাঁক হওয়া দরজা আকস্মিকভাবে খুলে যেতে দেখেই কি ঘটতে যাচ্ছে আহমাদ মুসা বুঝতে পেরেছিল। যে কোনো পরিস্থিতির জন্য সে প্রস্তুত হয়েছিল। তার নাক বরাবর উদ্যত রিভলভার দেখে বিন্দুমাত্র চিত্তচাঞ্চল্য ঘটেনি তার। সে জানে এ পরিস্থিতিতে তার পরিচয় না জেনে কিংবা কথা না বলে গুলি করবে না লোকটি। এরই সুযোগ গ্রহণ করল সে। দরজা খুলে যাওয়া এবং রিভলভারের নল তার দিকে তাক করা, এটা দেখার সাথে সাথে আহমাদ মুসার মাথায় তড়িৎ গতিতে নিচু হল এবং পা দুটি তার ছুটল সামনে। মনে হবে আহমাদ মুসা অবস্থার আকস্মিকতায় ভয়ে ভিমরি খেয়ে চিৎপটাং হয়েছে। হয়তো যুবকটিও তাই মনে করেছিল। দেখা গেল তার রিভলভারের নল কয়েক মুহূর্ত পর্যন্ত স্থির হয়েছিল, কিন্তু যখন বিপদ আঁচ করতে পারল আহমাদ মুসার তীরের মতো ছুটে যাওয়া পা দুটি তখন তার দুপায়ে তীব্র গতিতে আঘাত করেছে। সে হুমড়ি খেয়ে পড়ে গেল। যুবকটি পড়ে যেতে আহমাদ মুসা পাশ ফিরে উঠে বসল এবং ডান হাতের কোণয় দিয়ে প্রচণ্ড আঘাত হানল লোকটির ঘাড়ে। তার হাত থেকে কেড়ে নিল রিভলভার। রিভলভারের বাঁট দিয়ে আরেকটা প্রচণ্ড আঘাত করল যুবকটির মাথায়। ঘাড়ের আঘাতেই যুবকটি নিস্তেজ হয়ে পড়েছিল। মাথার ঘা খেয়ে সে সংজ্ঞা হারিয়ে ফেলল। যুবকটিকে আহমাদ মুসা টেনে নিয়ে গেল সিঁড়ির নিচে। সেখানে একটা প্যাকিং বাক্সের সাথে প্লাস্টিক কর্ড পেল। যুবকটির পা সহ হাত পিচমোড়া করে বাঁধল এবং গায়ের গেঞ্জি ছিঁড়ে তার মুখে ঢুকিয়ে দিল। উঠে দাঁড়ালো আহমাদ মুসা। আল্লাহর শুকরিয়া আদায় করল সে। এখনও রিভলভার ব্যবহার করতে হয়নি। নীরবেই তিনজনকে নিষ্ক্রিয় করা গেছে। সিঁড়ির গোড়ায় এসে আহমাদ মুসা উপর দিকে তাকালো। এ সময় আহমাদ মুসার আবার মনে পড়ল নারী কণ্ঠের কথা। নিশ্চিত বিশ্বাস মেয়েটি দুতলা থেকে নামতে নামতে কথা বলেছে, কিন্তু একতলায় নেমে আমি যাচ্ছি বলে মেয়েটি গেল কোথায়? সিঁড়িঘর থেকে না বেরিয়ে নিচতলার আর কোনো ঘরে যাবার তার উপায় নেই। হঠাৎ আহমাদ মুসার নজরে পড়ল অস্বাভাবিক অবস্থানে একটা দরজা। দুতলা থেকে আসা সিঁড়ির দেয়াল ল্যান্ডিংয়ের বাউন্ডারি ওয়াল হয়ে ঘরের দেয়ালের সাথে মেশার কথা। সেই ঘরের গঠনও এই কথাই বলে, কিন্তু এখানে একতলা ল্যান্ডিংটা ডান দিকে প্রায় 4 ফুট পরিমাণ বেড়ে গেছে। এই বাড়তি ল্যান্ডিংয়ের মুখোমুখি সিঁড়ির দেয়ালের সাথে লাগানো একটা দরজা। এই বিদঘুটে দরজার অর্থ খুঁজে পেল না আহমাদ মুসা। দরজার দিকে এগোলো সে। দরজার 2 পাল্লায় টানা বা ঠেলার হাতল। দরজার একটা পাল্লায় চাবি প্রবেশ করানো ছিদ্র দেখে বোঝা যাচ্ছে দরজায় বডি লক। আহমাদ মুসা 2 দরজার 2 হুঁক হাতে ধরে টান দিল। সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা। খোলা দরজা দিয়ে সামনে তাকিয়ে বিস্ময়ে হা হয়ে গেল তার মুখ। দেখল দরজার পর ছোট্ট একটা স্ট্যান্ডিং, তারপর নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। বিস্ময়ের ঘোর কেটে গেলে আনন্দে ভরে গেল আহমাদ মুসার মন। এই সিঁড়ির অর্থ নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোর রয়েছে এবং নিঃসন্দেহ যে এই বিল্ডিংয়ে যদি আহমাদ হাত্তা বন্দী থাকে তাহলে এ আন্ডার ফ্লোরে রয়েছে। আর আমি যাচ্ছি বলে মেয়েটি কোথায় গেছে তাও এই সিঁড়িটাই বলে দিচ্ছে। মেয়েটির ব্যাপারে আরেকটা প্রশ্নের সে সমাধান পাচ্ছে না। কিনিক কোবরার কথা মাফিয়ারা তাদের পিতা মাতা স্ত্রীকেও বলে না, তাদের ঘাঁটি দেখায় না। তাহলে এই মেয়েটা এখানে এলো কোত্থেকে? মেয়েটাও কি তাহলে একজন মাফিয়া সদস্য? আহমাদ মুসা দরজা পার হয়ে সিঁড়ির স্ট্যান্ডিং গিয়ে দাঁড়ালো এবং সিঁড়িমুখের দরজা বন্ধ করে দিল। সিঁড়ির দরজা বন্ধ করতেই সিঁড়িতে আলো জ্বলে উঠল। সিঁড়ির আলো অন্ধকারে সিঁড়ির দরজা খোলা বন্ধ করার সাথে সম্পর্কিত বুঝল আহমাদ মুসা।
সিঁড়ির দরজা কি সিঁড়ির আলোর সাথে শুধুই সম্পর্কিত? কোনো অ্যালার্ম এর সাথে সম্পর্কিত থাকতে পারে না? থাকতে পারাটা স্বাভাবিক। যদি তাই থাকে তাহলে এক্ষুনি কেউ ছুটে আসবে। দুই পকেট থেকে দুই রিভলভার দু হাতে তুলে নিয়ে অপেক্ষা করতে লাগলো সে। পলপল করে সময় বয়ে গেল। 2 মিনিট পার হয়ে গেল, কেউ এলো না। আহমদ মুসা নিশ্চিত হল যে অ্যালার্ম বেল নেই। তারপর দরজা খুলে রাখল। সিঁড়ি অন্ধকার হলে ক্ষতি নেই, অন্ধকারই তার প্রয়োজন। দরজা খোলা রেখে অন্ধকার সিঁড়ি দিয়ে অতি সন্তর্পণে নামা শুরু করল। সিঁড়ির অর্ধেকটা নামতেই চিৎকারের শব্দ তার কানে এলো। উৎকর্ণ হল আহমদ মুসা। মনে হচ্ছে চিৎকারটি আহমদ হাত্তার। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে লাগলো আহমদ মুসা। যখন সিঁড়ির গোড়ায় নামলো তখন চিৎকারটা বন্ধ হয়ে গেল। চিৎকারটা কোন দিক থেকে এসেছিল তা ঠিক করার চেষ্টা করলো, কিন্তু পারল না। সিঁড়ি থেকে যেখানে নামলো সেটা একটা লাউঞ্জের মতো। সম্ভবত এই আন্ডারগ্রাউন্ড ফ্লোর বিপদকালীন আশ্রয় কেন্দ্র হিসাবে তৈরি হয়েছিল, অনুমান করল আহমদ মুসা। আহমদ মুসা চারদিকে তাকালো। দেখল লাউঞ্জ থেকে অনেকগুলো করিডোর বিভিন্ন দিকে চলে গেছে। দেখে আহমদ মুসার মনে হলো আন্ডারগ্রাউন্ড ফ্লোরে অনেক কক্ষ রয়েছে। 1 মিনিটও হয়নি, আবার শুরু হলো সেই চিৎকার। আহমদ মুসা তখনও সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে। এবার নিশ্চিত হল বাঁদিকে কোনো ঘর থেকে আহমদ হাত্তার এই চিৎকার ভেসে আসছে। আহমদ মুসা ছুটল সেদিকে। লাউঞ্জ থেকে করিডোরে প্রবেশ করল। শিকারের পেছনে ধাওয়া করা নেকড়ের মতো নিঃশব্দে ছুটছে সে। অনেক ঘর, আড়াআড়ি অনেক করিডোর পার হল সে। অবশেষে একটা দরজায় এসে করিডোরটা শেষ হল। এই ঘর থেকে চিৎকারের শব্দ আসছে। আহমদ হাত্তাকে নির্যাতন করছে এটা সে বুঝতে পারছে। কি নির্যাতন করা হচ্ছে তাকে? এমন বুক ফাটে চিৎকার করছে কেন? করিডোরের শেষ প্রান্তে ঘরটির দরজায় এসে যখন সে পৌঁছেছে তখন আবার চিৎকার থেমে গেল। আহমদ মুসাও একটু থমকে দাঁড়ালো দরজায়। আন্ডারগ্রাউন্ডে নামার পর কোনো বাধা সে এখনো পায়নি। আন্ডারগ্রাউন্ডের প্রবেশপথ ও হলঘর এলাকায় কোনো প্রহরী তারা রাখেনি। বোঝা যাচ্ছে বাইরে 3 জনকে পাহারায় রেখে তারা নিশ্চিত হয়েছে। তবে ঘরের ভেতর নিশ্চয় লোক আছে, সুতরাং ঢুকতে হলে হিসেব করেই ঢুকতে হবে। আবার চিৎকার শুরু করল আহমদ হাত্তা। চঞ্চল হয়ে উঠল আহমদ মুসা। হিসেব করার সময় নেই। আহমদ মুসা 2 হাতে 2 রিভলভার নিয়ে ডান হাতের রিভলভারের নল দিয়ে দরজায় ঠেলা দিল। দরজা খুলে গেল। বেশ বড় একটা হল ঘর। বাধা অবস্থায় একটা চেয়ারে বসে আছে আহমদ হাত্তা। দেখেই বুঝল আহমদ মুসা। আহমদ হাত্তাকে ইলেকট্রিক শক দেয়া হচ্ছে। আহমদ হাত্তার একটু দূরে একজন লোককে দেখতে পেল আহমদ মুসা। তার 2 হাতের মুঠো থেকে 2টি বৈদ্যুতিক তার বেরিয়ে আসা দেখে বুঝল তার হাতে বৈদ্যুতিক সুইচ। জ্বলে উঠল আহমদ মুসার শরীর। চিন্তা করার জন্য আর অপেক্ষা করতে পারল না সে। গর্জে উঠল তার ডান হাতের রিভলভার। গুলি গিয়ে বিদ্ধ করল সুইচ ধরা লোকটির 2 হাতকে একসাথে। লোকটিও আহমদ মুসাকে দেখতে পেয়েছিল, কিন্তু কিছু ভাবার আগে মুঠোবদ্ধ 2 হাতে গুলি খেয়ে আর্তনাদ করে বসে পড়ল। আহমদ হাত্তার চেয়ারের সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, চিৎকার বন্ধ হয়ে গেছে। আহমদ মুসা ছুটল আহমদ হাত্তার কাছে। ভীষণ ক্লান্তিতে আহমদ হাত্তা ধুঁকছিল। তার 2 চোখ বন্ধ। মিস্টার হাত্তা, আমি এসেছি, আর ভয় নেই। এই কথাগুলো বলতে বলতে আহমদ মুসা ডান হাতের রিভলভার পকেটে পুরে বাম হাতের রিভলভারকে পাহারায় রেখে ডান হাতে আহমদ হাত্তার বাঁধন খুলছিল। আহমদ মুসার কথা শুনে চোখ খুলল আহমদ হাত্তা। বলল, আমি জানতাম আল্লাহ আপনাকে পাঠাবেন, তাই ওদের শত নিপীড়ন সত্ত্বেও ওদের কাছে নতি স্বীকার করিনি। ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহরই সব প্রশংসা। আপনাকে মেরে ফেলা বা বন্দি রাখার কথা নির্বাচন পর্যন্ত। নির্যাতন করবে কেন? বাঁধন খুলতে খুলতে বলল আহমদ মুসা। ওরা আমাকে নির্যাতন করছিল আপনার পরিচয় জানার জন্যে। আপনার পরিচয় জানা পর্যন্ত ওরা আমার হত্যা স্থগিত রেখেছিল এবং মৃত্যুর চেয়ে ভয়াবহ যন্ত্রণা দিচ্ছিল আমার মুখ খোলার জন্যে। ওদের আসল নেতা লোকটা এখন নেই, চলে গেল এই মিনিট খানেক আগে। একেবারে ঠান্ডা মাথার লোকটা, বলল আহমদ হাত্তা। বাঁধন খোলা হয়ে গেছে আহমদ হাত্তার। ঠিক এ সময় ঘরের 2 প্রান্তে 2 দরজা দিয়ে গুলি করতে করতে 2 গ্রুপকে আসতে দেখল আহমদ মুসা। আহমদ হাত্তাকে চেয়ার সমেত ধাক্কা দিয়ে ওদিকে ফেলে দিয়ে নিজে শুয়ে পড়ল এবং সেই সাথে শোল্ডার হোলস্টার থেকে M10 বের করে নিল। শুয়ে থেকে আহমদ মুসা গুলি করতে লাগলো, একবার দরজায়, আরেকবার ওই দরজায়। যারা গুলি করতে করতে আসছিল
তারা দরজার আড়ালে পিছিয়ে গেছে। আড়াল থেকে দু একটা গুলি করছে। এ সময় দরজার দিক থেকে দুটি বোমা এসে সশব্দে বিস্ফোরিত হল ঘরের মাঝখানে। মুহূর্তে কালো অন্ধকারে ঢেকে গেল গোটা ঘর। আহমাদ মুসা বুঝতে পারল ওদের চালাকি। সে এবার এ দরজায় আবার ও দরজায় গুলিবৃষ্টি অব্যাহত রাখল। কিন্তু ওদিক থেকে কোনো গুলির শব্দ এল না। মিনিটেরও বেশি পার হয়ে গেল। হঠাৎ আহমাদ মুসার খেয়াল হল ঘরটিতে মাত্র ওই দুটি দরজায় নয়, আরও দুটি দরজা রয়েছে। নিশ্চয় ওই দরজা পথে ওরা এতক্ষণ আহমাদ হাত্তাকে নিয়ে উঠে গেছে। উঠে দাঁড়াল আহমাদ মুসা। এ সময় আহমাদ মুসা যে দরজা দিয়ে ঢুকেছিল তার বিপরীত দিকের দরজার দিক থেকে একটা শব্দ ভেসে এল। দেখো, এ লোকটিও যেন পালাতে না পারে। ধীর ঠান্ডা কণ্ঠস্বর লোকটি। এ উত্তেজনাকর মুহূর্তে এত ঠান্ডা কণ্ঠস্বর, এই কি কিনিক কোবরার নেতা? আহমাদ হাত্তার কথায় যে ঠান্ডা শয়তান, ভাবল আহমাদ মুসা। ভাবার সাথে সাথে ধোয়ার অন্ধকার ঠেলে আহমাদ মুসা ছুটল ওই দরজার দিকে, ওই শব্দ লক্ষ্যে। দরজার ওপাশে ধোঁয়া অনেক পাতলা। আহমাদ মুসা দেখল ইংলিশ পোশাক পরা সুবেশধারী একজন লোক রাজার মতো হেঁটে এগিয়ে যাচ্ছে। আহমাদ মুসার মনে কোনো সন্দেহ রইল না, এই সেই ঠান্ডা গলার কথা বলা লোক, মানে কিনিক কোবরার নেতা। আহমাদ মুসা তার পিছু নিল। সে নিশ্চিত যে আহমাদ হাত্তাকে যেখানে নিয়ে গেছে কিনিক কোবরার নেতাও নিশ্চয়ই সেখানে যাচ্ছে। আহমাদ মুসা ওপারের করিডোর দিয়ে আসার সময় যা দেখেছে এখানেও তাই দেখল। দুপাশে কক্ষের সারি, মনে হয় সিভিল ডিফেন্সের লোকরা কক্ষগুলো স্টোর হিসাবে ব্যবহার করেছে। লোকটি একই গতিতে চলছে। আহমাদ মুসা অনেকখানি দূরত্ব বজায় রেখে বিড়ালের মতো নিঃশব্দে তার পিছু পিছু যাচ্ছে। একসময় লোকটি ডান দিকে মোড় নিয়ে রুট পরিবর্তন করল। ডানে ঘোরার সময়ও লোকটি পেছন দিকে ফিরে তাকাল না। হাঁটার গতি, চোখের ডাইরেকশন একই রেখে শুধু রাইট টার্ন করে একই গতিতে হেঁটে চলল। লোকটি রোবট নাকি, ভাবল আহমাদ মুসা। রোবটই এভাবে পথ চলে, কোনো জ্যান্ত মানুষ এভাবে চলার কথা নয়। রাইট টার্নের পর করিডোর দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে বাঁদিকে আবার টার্ন নিলে আগের সে একই ভঙ্গিতে। এবার এ করিডোর ধরে এগিয়ে চলল লোকটি। অনেকখানি দূরত্ব রেখে আহমাদ মুসা তাকে অনুসরণ করছে। এ করিডোরটি একটা দরজায় গিয়ে শেষ হয়েছে। লোকটি দরজার মুখোমুখি হয়ে বাম হাত তুলে বাম পাশের চৌকাঠ স্পর্শ করল। সঙ্গে সঙ্গে দু দরজার দুই পাল্লা খুলে দেয়ালের ভেতরে ঢুকে গেল। আহমাদ মুসা বুঝল দরজাটা নিয়ন্ত্রিত। লোকটি ঘরে ঢুকে গেল, কিন্তু দরজা বন্ধ হল না। লোকটা দরজা বন্ধও করল না। আহমাদ মুসা কাছাকাছি হয়েছে দরজার। দরজা বরাবর ঘরের ভেতরে ও প্রান্তে দুটি সোফা নজরে পড়ল আহমাদ মুসার। সোফার পেছনে দেখতে পেল একটি দরজা। লোকটা ঘরে ঢুকে সোফা সামনে রেখে দাঁড়িয়ে এদিকে পেছন ফিরে সিগারেট ধরাচ্ছে। সিগারেট ধরানো শেষ হলে লোকটা লাইটার রাখার জন্য পকেটে হাত রাখল। আহমাদ মুসা তখন দরজায় পৌঁছে গিয়েছিল। ঘরে না ঢুকে দরজায় থমকে দাঁড়ালো সে। আহমাদ মুসা দরজায় থমকে দাঁড়াতে লোকটি হা হা করে একটা ঠান্ডা হাসি দিয়ে উঠল। এই হাসির সঙ্গে সঙ্গে দরজার পাল্লা দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো বিদ্যুৎ গতিতে, এবং দরজার পাল্লার ভেতর থেকে বেরিয়ে এলো 4টি রোবট হাত। আহমাদ মুসা বুঝে ওঠার আগেই দরজা এসে দুদিক থেকে তাকে চেপে ধরল এবং 4টি রোবট হাত তাকে অক্টোপাসের মতো জড়িয়ে ফেলল। দরজার পাল্লা দুটিকে তার দিকে আসতে দেখে আহমাদ মুসা হাত দুটি তুলেছিল বাধা দেওয়ার জন্য। তার ফলে 2 হাত তার আটকে পড়া থেকে বেঁচে গেল। আহমাদ মুসা হাত দুটি আটকে পড়া থেকে বেঁচে যাওয়ার কারণে লোকটির হাসি বন্ধ হয়ে গেল। হাসি বন্ধ করে ঘুরে দাঁড়ালো লোকটি। লোকটির উপর চোখ পড়তে আহমাদ মুসা বুঝল সে মায়া জাতিগোষ্ঠী বা মায়া মেস্টিকো মিশ্রণ জাতি গোষ্ঠীর কেউ একজন লোক হবে। ঠান্ডা হাসি শুনে তাকে যতটা বিভৎস ক্রিমিনাল মনে করেছিল আহমাদ মুসা, ততটা বিভৎস সে নয়। তার মুখের পাপের চিহ্নগুলো বাদ দিলে তার মুখের পরিচ্ছন্ন কাঠামোয় বেরিয়ে আসে। তবে তার চোখের দৃষ্টি ও মুখের ভাব দেখে তাকে একজন খুব ঠান্ডা মাথার ক্রিমিনাল বলেই মনে হয়। ঘুরে দাঁড়িয়ে আহমাদ মুসার উপর চোখ ফেলে লোকটি বলে উঠল, ও তুমি বিদেশি? তাই তো আহমাদ হাত্তাকে উদ্ধারের জন্য বোকার মতো এখানে আসতে পেরেছ। ঠান্ডা গলা লোকটির। তুমিও তো বিদেশি। তুমি আহমাদ হাত্তাকে কিডন্যাপ করেছ কোন স্বার্থে, কোন সাহসে? বলল আহমাদ মুসা শান্ত ও নির্বিঘ্ন কণ্ঠে। তোমার দেখছি ভয় নেই, মনে হচ্ছে তোমার বৈঠকখানায় বসে তুমি আমাকে শাসন করছো। কে তুমি? আমারও একই প্রশ্ন, কে তুমি আহমাদ হাত্তাকে কিডন্যাপ করেছ? বলল আহমাদ মুসা। দেখো, আমি সাহস পছন্দ করি, কিন্তু বেয়াদবি সহ্য করতে পারি না।
তোমাকে এভাবে না আটকে গুলি করতে মারতে পারতাম, কিন্তু মারিনি। তুমি কে তা জানার আগ্রহ জেগেছে। তুমি যে কায়দায় আমার 3 জন লোককে কুপকাত করেছ, সেরকম যোগ্যতার লোক আমেরিকায় আছে বলে আমার বিশ্বাস হয়নি। আমার বিশ্বাসে ঠিক তুমি নন আমেরিকান। দেখো, আমি 3 পর্যন্ত গুনব, এর মধ্যে তুমি কে, কোন দেশের লোক না বললে আমি তোমাকে গুলি করে মারব, বলল লোকটি খুব শান্ত কণ্ঠে। যদি বলি তাহলে তুমি কি করবে, হেসে বলল আহমাদ মুসা। আশ্চর্য, তুমি হাসছ, পাগল নাকি তুমি, লোকটি বলল। হাসছি তোমার ভাব দেখে, মনে হচ্ছে জীবন ও মৃত্যু দুটোরই মালিক তুমি, বলল আহমাদ মুসা। অবশ্যই, আমার রিভলভারের আজকের প্রথম বুলেটে তোমার মৃত্যু, সে বুলেট না ছুড়লেই তোমার জীবন, বলল লোকটি। তুমি কেন, দুনিয়ার কোনো মানুষ এ কথা বলতে পারে না। মানুষ তার ভবিষ্যতের 1 ইঞ্চিও দেখতে পায় না, আহমাদ মুসা বলল। এখনই তা প্রমাণ হবে। আমি গুনতে শুরু করেছি 3 পর্যন্ত, বলেই লোকটি গোনা শুরু করল। 1। জীবন মৃত্যু লোকটির হাতে নেই, এটা আহমাদ মুসার দৃঢ় বিশ্বাস। তবে সে যে গুলি করতে চেয়েছে এ কথায় সে অবিশ্বাস করেনি। আহমাদ মুসার চিন্তা ঘুরছিল 100 মাইল বেগে। হঠাৎ আহমাদ মুসার মনে হল এ দরজাটি সুইচ টিপে এবং দূর নিয়ন্ত্রিত দুভাবে ব্যবহার করা যায়। লোকটাও 2 পন্থায় ব্যবহার করেছে। মনে হওয়ার সঙ্গে সঙ্গে আহমাদ মুসা বাম হাতটা কোনোভাবে দরজার বাঁ পাল্লার বাইরে টেনে নিয়ে বাঁ চৌকাঠের কোনায় অবস্থিত বোতাম হাতড়িয়ে বের করে নিয়ে টিপ দিল। লোকটা তখন গুনছিল 2। আহমাদ মুসা কি করেছে সেটা খেয়ালই করেনি। সুইচ টিপতেই চোখের নিমেষে দরজার রোবট হাতসহ দরজার পাল্লা দুটি দেয়ালের মধ্যে ঢুকে গেল। চোখের সামনে ঘটা অভাবিত ঘটনা বোধ হয় বুঝার চেষ্টা করছিল লোকটি, কিন্তু আহমাদ মুসা 1 মুহূর্ত নষ্ট করেনি। দরজার ফাঁকে পড়া তার 2 হাত উপরে তোলাই ছিল। দরজা সরে যেতে আহমাদ মুসা 2 হাত মেঝের উপর ছুঁড়ে দিয়ে পা দুটি শূন্যে তুলে বৃত্তাকারে তা চালিয়ে দিল লোকটাকে লক্ষ্য করে। আহমাদ মুসার 2 পা গিয়ে আঘাত করল লোকটার বুকে। লোকটা ছিটকে পড়ে গেল সোফার উপর, আর আহমাদ মুসা চিত হয়ে পড়ে গেল মেঝের উপর। আহমাদ মুসা পড়ে গিয়ে দক্ষ অ্যাক্রোব্যাটের মতো দেহকে উপরে ছুড়ে দিয়ে উঠে দাঁড়ালো। সে সাথে পকেট থেকে রিভলভারটাও তার হাতে উঠে এসেছে। লোকটা সোফায় পড়ে সোজা হয়ে বসেছে। তার হাতও পকেট থেকে বের হচ্ছিল, হাতে রিভলভার। হাত যেভাবে আছে সেভাবেই রাখো, তোলার চেষ্টা করো না, মাথার খুলি উড়ে যাবে, শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল আহমাদ মুসা রিভলভার লোকটার দিকে তাক করে। এ সময় হঠাৎ একটা বালিকা মাম্মি মাম্মি বলে ডাকতে ডাকতে লোকটির পেছনে দরজা দিয়ে ছুটে ঘরে প্রবেশ করল এবং উদ্যত রিভলভার হাতে দাঁড়ানো আহমাদ মুসার উপর চোখ পড়তেই থমকে দাঁড়াল। ততক্ষণে সে লোকটার পাশে পৌঁছে গিয়েছিল। লোকটার চোখের পলকে মেয়েটিকে সামনে নিয়ে রিভলভার তুলে আহমাদ মুসার দিকে হেসে উঠল, বলল, রিভলভার ফেলে দাও তুমি, না হলে তোমার মাথায় ছাতু হয়ে যাবে। মেয়েটি 8-9 বছরের, সুন্দর ফুটফুটে নিষ্পাপ চেহারা, কিন্তু আতঙ্কে বিস্ফোরিত 2 চোখ। মুশকিলে পড়ে গেল আহমাদ মুসা। মেয়েটিকে ঢাল হিসেবে ব্যবহার করছে লোকটি। লোকটিকে গুলি করতে গেলে মেয়েটি হয়তো প্রথম বলি হবে তার বুলেটের। পারল না আহমাদ মুসা গুলি করতে। এ সময় ঘরের আরেক পাশে দরজা দিয়ে একটি মেয়ে ছুটে এসে প্রবেশ করল ঘরে। চিৎকার করে বলে উঠল, জোয়াও, তোমাদের লড়াইতে আমার মেয়েটিকে গিনিপিগ বানিও না, ছেড়ে দাও তাকে। 28-29 বছরের মেয়েটি খুবই সুন্দরী, কিন্তু মায়া বা মেস্টিকো চেহারা নয়, কিছুটা সুরিনামীয়, কিছুটা আবার এশীয়। লোকটি মেয়েটির কথায় কর্ণপাত করল না, আবার বলে উঠল, তুমি সুযোগ হারিয়েছ, মেয়েটিকে মারতে পারোনি, অতএব আমাকেও আর মারতে পারবে না, ফেলে দাও রিভলভার। শান্ত ঠান্ডা, কতটা কৌতুকপূর্ণ কণ্ঠ তার। সত্যি মেয়েটিকে সে যেভাবে ঢাল হিসেবে ব্যবহার করেছে তাতে মেয়েটিকে না মেরে লোকটিকে আঘাত করার সিদ্ধান্ত নেওয়া যায় না। এ অবস্থায় আহমাদ মুসা এখন অরক্ষিত হয়ে পড়েছে। লোকটি তাকে রিভলভার ফেলে দিতে না বলে গুলিও করতে পারত। সম্ভবত আহমাদ হাত্তার মতো তাকেও লোকটি বাঁচিয়ে রাখতে চায়, ভাবল আহমাদ মুসা। পরক্ষণে আবার প্রশ্ন জাগল, কেন বাঁচিয়ে রাখতে চাই? হতে পারে আহমাদ হাত্তার শিখ ড্রাইভারের পরিচয় উদ্ধারের যে প্রয়োজনে আহমাদ হাত্তাকে এতক্ষণ বাঁচিয়ে রেখেছে, সে একই প্রয়োজনে হয়তো তাকে বাঁচিয়ে রাখতে চাই। অবশেষে আহমাদ মুসা সিদ্ধান্ত নিল, হাতের রিভলভার ফেলে না দিয়ে তার উপায় নেই। তাছাড়া পকেটের রিভলভার তার আরও আছে, পরবর্তী কোনো সুযোগের অপেক্ষা তাকে করতে হবে। আহমাদ মুসা হাতের রিভলভার ফেলে দিতে দিতে বলল, তোমার পরিচয় কি আমি জানি না, কিন্তু একজন শিশুকে ঢাল বানানোর চেয়ে বড় কাপুরুষতা আর নেই। লোকটির মুখে এক টুকরো নির্তাপ হাসি দেখা দিল।
ঠিক এই সময়ে যে পথ দিয়ে আহমদ মুসা প্রবেশ করেছিল ঘরে, সে পথ দিয়ে দুজন লোক হন্তদন্ত হয়ে প্রবেশ করল। তারা দরজা পেরিয়ে একযোগে কিছু বলতে যাচ্ছিল লোকটিকে লক্ষ্য করে। আহত রক্তাক্ত লোক দুজনের দিকে একবার গভীর দৃষ্টিতে তাকিয়ে জোয়াও লোকটি ধমকে উঠল, থামো, তোমরা কি বলবে আমি তা জানি, এখন এই লোকটিকে বেঁধে ফেলো। জোয়াও তার রিভলভারের নল কোনো সময় একটুও নড়ায়নি আহমদ মুসার দিক থেকে। লোক দুজন এসে আহমদ মুসাকে পিচ মোড়া করে বেঁধে ফেলল। তারা যখন তাকে বাঁধছিল তখন জোয়াও লোকটি তাদেরকে প্রশ্ন করে, আমাদের কজন লোককে ওরা মেরেছে? দুজনের একজন জবাবে বলল, 5 জন। আহমদ হাত্তাকে উদ্ধার করে নিয়ে গেল ওরা কারা? পুলিশ নিশ্চয় নয়, জিজ্ঞেস করে জোয়াও। নয় বলেই মনে হয়, সাদা পোশাকে ওরা 4 জন ছিল। আমরা আহমদ হাত্তাকে নিয়ে বের হবার মুখে ওরা অতর্কিত আক্রমণ করে বসে বলে দুজনের সে আগের লোকটি। আহমদ হাত্তাকে নিয়ে সবাই তো চলে যায়নি, বলল জোয়াও। না, একজন রাস্তায় দাঁড়িয়ে আছে, বলল দুজনে সে একজন। ওরা আবার আসবে, লোকটি পুলিশের অপেক্ষা করছে। লোপেজ কোথায়? বলল জোয়াও। আহমদ মুসা ওদের কথা শুনছিল। খুব খুশি হলো এই ভেবে যে আহমদ হাত্তা উদ্ধার হয়েছে। পরশু তার নির্বাচন, খুব প্রয়োজন ছিল তার বাইরে বেরোনোর, কিন্তু তাকে উদ্ধার করল কে? 4 জন কারা ছিল? তাহলে বার্নার্ডো এসেছিল আরো 3 জনকে নিয়ে। মনে মনে ধন্যবাদ দিল বার্নার্ডোকে, সে যোগ্য সাথীর কাজ করেছে। বাইরে রাস্তায় কে দাঁড়িয়ে আছে? নিশ্চয় বার্নার্ডো। এই জোয়াও লোকটি ঠিক বলেছে, সে পুলিশের অপেক্ষা করছে। আহমদ মুসা মনে মনে প্রশংসা করল জোয়াও লোকটির। পরিস্থিতি অনুধাবন করার তার অসীম দক্ষতা দেখে আহমদ মুসা মুগ্ধ হয়েছে। মাফিয়া নেতার এমন ঠান্ডা আচরণ, তীক্ষ্ণ বুদ্ধি বিস্ময়কর নিঃসন্দেহে। লোকটি থামতেই দুজনের একজন কিছু বলার জন্য মুখ খুলেছিল। ঠিক এ সময় ঘরে দৌড়ে প্রবেশ করল একজন। তাকে দেখে জোয়াও বলে উঠল, কি ব্যাপার লোপেজ? লোকটি জোয়ার সামনে এসে চারদিকে তাকাতে গিয়ে চোখ পড়ল তার হাত বাঁধা আহমদ মুসার উপর। লোকটিকে দুচোখ যেন আটকে গেল আহমদ মুসার মুখে। প্রথমে তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময়, পরক্ষণে তার চোখে মুখে নেমে এলো বিহবলতা। কোনো কথা ফুটল না তার মুখে, বোবা হয়ে গেছে যেন সে। জোয়াও তার হাত বাঁধা বন্ধের দিকে লোপেজকে ওইভাবে চেয়ে থাকতে দেখে এবং লোপেজের বিহবল অবস্থা দেখে সে ভাবল, লোপেজ লোকটাকে চেনে নাকি? তা না হলে তার এ বিহবলতা কেন? বন্দি লোকটা ভয়ের বস্তু হলেও বন্দি অবস্থায় তাকে তো ভয় পাবার কথা নয়। এসব চিন্তা থেকে জোয়াও লোপেজকে জিজ্ঞেস করল, লোপেজ, লোকটাকে তুমি চেনো নাকি? মনে হচ্ছে তুমি বাঘের মুখে পড়েছ। কি ব্যাপার বলো তো? এ শুধু বাঘ নয় বস, এ 1000 বাঘের বাপ। কোথেকে এলেন ইনি? আমার ভয় হচ্ছে আমি স্বপ্ন দেখছি কিনা, বলল লোপেজ লোকটা। ভ্রু কুঞ্চিত হল জোয়াওয়ের। লোপেজ কিনিক কোবরা টপ অপারেশন কমান্ডোদের একজন। বিশ্বের দূরতম অঞ্চলে এবং কঠিন অপারেশন প্রতি তার আগ্রহ বেশি। একটাও বাজে কথা বলার লোক সে নয়, কিন্তু সে লোপেজ যাকে দেখে বিহ্বল হয়ে পড়তে পারে, সে ব্যক্তিটি কে? জিজ্ঞেস করল জোয়াও। হেয়ালি করো না লোপেজ, খুলে বলো লোকটিকে। লোপেজ জোয়াওকে মাথা ঝুঁকে একটা বাও করে বলল, সরি বস, সত্যি একে দেখে আমার বুদ্ধি লোপ পাবার অবস্থা। আকাশের চাঁদ যদি হঠাৎ কারো হাতে এসে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে? চাঁদ হাতে পাওয়ার চেয়েও বড় ঘটনা এটা। অনুর্বর চাঁদ কখনো কেউ মূল্য দিয়ে কিনবে না, কিন্তু এ লোকটির যা ওজন তার কয়েক গুণ বেশি ডলার এর বিনিময়ে পাওয়া যেতে পারে। লাফ দিয়ে উঠে দাঁড়ালো জোয়াও, তার দুচোখ বিস্ফারিত। বলল, কে ইনি? আহমদ মুসা? আমাদের আন্ডারওয়ার্ল্ডের খবরে এমন মূল্যবান ব্যক্তি বর্তমানে আহমদ মুসাই? হাঁ বস, ইনি সেই 7 রাজার ধন আহমদ মুসা। বিস্ময়ে কিছুক্ষণের জন্য যেন নির্বাক হয়ে গেল জোয়াও। আহমদ মুসার দিকে নির্বাক অপলক দৃষ্টি ফের প্রশ্ন করল, লোপেজ, তুমি ঠিক চিনেছ? কোনো সন্দেহ নেই বস, এর ফটো আমি অনেকবার দেখেছি ইউরোপে থাকাকালে। সম্প্রতি ইহুদি গোয়েন্দা সংস্থা ইরগুন জাই লিওমি ও ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ তার ছবি আবার সরবরাহ করেছে। আপনিও দেখেছেন? থামল লোপেজ, কিন্তু তৎক্ষণাৎ কথা বলল না জোয়াও। ভাবছিল সে, সোনা আহমদ মুসার সাথে এ দেখা আহমদ মুসাকে সে মিলিয়ে নিচ্ছিল। তার মনে হতে লাগলো এ পর্যন্ত এ লোকের যে বৈশিষ্ট্য সে দেখেছে তাতে এ লোকটি আহমদ মুসা হলেই শুধু মানায়। যেভাবে দরজায় আটকে পড়া অবস্থা থেকে মুক্ত হল, তার আগে আমাদের 3 জন লোককে সংজ্ঞাহীন করে এ ঘাটিতে যেভাবে প্রবেশ করেছে তা আহমদ মুসার মতো সর্বময় প্রতিভার অধিকারী পক্ষে সম্ভব। কিন্তু
যে জিনিসটি তার কাছে সবচেয়ে বড় হয়ে দেখা দিল সেটা হলো জোয়াও নিজেকে রক্ষার জন্য একজন শিশুকে ঢাল বানালো, কিন্তু লোকটি একটি শিশুকে হত্যা না করে নিজেকে বন্দী করার মতো চরম বিপদের মধ্যে ঠেলে দিল। আজকের বিপ্লবী ও অস্ত্রবাজদের মধ্যে এই মহৎ গুণ শুধু আহমদ মুসার মধ্যে আছে। তাছাড়া তাকে ঘাঁটিতে ঢোকার পথে বাধাদানকারী তাদের কিনিক কোবরার 3 জন লোকের একজনকেও সে হত্যা করেনি। সংজ্ঞাহীন অবস্থায় বেঁধে রেখে তাদের নিষ্ক্রিয় করেছে মাত্র। পারতপক্ষে কোনো মানুষকে হত্যা না করার মতো গুণ শুধু আহমদ মুসারই আছে। মুগ্ধ দৃষ্টি ফুটে উঠল জোয়াওয়ের চোখে, কিন্তু তারপরেই তার 2 চোখকে আচ্ছন্ন করল চকচকে লোভ। তার 2 ঠোঁট প্রসন্ন হাসিতে ভরে গেল। বলল, তোমাকে ধন্যবাদ লোপেজ। কিনিক কোবরার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন আজ। মোসাদ ওলিয়মি আহমদ মুসার কত দাম দেবে বলতে পারো? তুমি যতটা চাইতে পারো জোয়াও। আহমদ মুসার বিনিময় হিসাবে কোনো অঙ্কই তাদের কাছে বড় হবে না। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঘটনায় চূড়ান্ত মার খাওয়ার পর ইহুদিরা আহমদ মুসার প্রতি আগুন হয়ে আছে। মুহূর্তের জন্য থামল জোয়াও, তারপর আহমদ মুসার দিকে চেয়ে বলল, আপনাকে ওয়েলকাম স্যার। আমাদের আতিথ্যে আপনার সময় ভালোই কাটবে। আপনি এখন আমাদের সবচেয়ে বড় পুঁজি। বলে জোয়াও আবার থামল। তাকালো আহমদ মুসাকে যারা বেঁধেছিল সেই লোক 2 জনের দিকে। একজনকে লক্ষ্য করে বলল, যাও, তুমি পায়ের বেড়ি ও হ্যান্ডকাফ নিয়ে এসো। দৌড়ে বেরিয়ে গেল লোকটি। 1.5-2 মিনিটের মধ্যে ফিরে এলো বেড়ি ও হ্যান্ডকাফ নিয়ে। জোয়াও এবার তাকালো আহমদ মুসার দিকে, বলল, এক্সকিউজ মি মিস্টার স্যার, আমরা এভাবে আপনাকে রেখে আমাদের মনের ভয় দূর করতে পারছি না। আমরা এখন মুভ করব, তো আমরা যাতে নিশ্চিন্তে থাকতে পারি এজন্য আপনার হাত পায়ে এ দুটি পরিয়ে দিতে চাই, কিছু মনে করবেন না। কথা শেষ করে হ্যান্ডকাফ যে এনেছিল তাকে ইঙ্গিত করল। লোকটি আহমদ মুসার হাত ও পায়ের লোহার শিকল পরিয়ে দিল এবং তার তালাবদ্ধ করে চাবি দুটি তুলে দিল জোয়াওয়ের হাতে। আহমদ মুসা শান্তভাবে দাঁড়িয়ে থেকে ওদের কথা শুনছিল, কাজ দেখছিল। হাত ও পায়ের শিকল পরানো হয়ে গেলে আহমদ মুসা বলল, আমার হাত পা লক করেই কি নিশ্চিন্তে থাকতে পারবেন? জোয়াও এবার আহমদ মুসার দিকে তাক করা রিভলভার সরিয়ে নিয়ে পকেটে পুরে বলল, নিশ্চিন্ত হবার জন্য নিরাপদ জায়গায় আপনাকে আমরা রাখব। আমরা জানি বর্তমান অবস্থায় আপনি শত চেষ্টা করলেও সেখান থেকে বের হতে পারবেন না। জেনে রাখুন, কিনিক কোবরা বাগাড়ম্বর করে না। আহমদ মুসা হাসল, কিছু বলল না। মোসাদ ওলিয়মির হাতে আপনাকে তুলে দেবার কথা শুনে আপনার কি মনে হচ্ছে? বলল জোয়াও। 2 কারণে খুশি লাগছে। 1, এর দ্বারা আপনারা অনেক টাকা পাবেন। 2, পুরনো বন্ধুদের সাথে আমার আবার দেখা হবে। শান্ত কণ্ঠে বলল আহমদ মুসা। বিস্ময় ফুটে উঠল জোয়ায়ের চোখে মুখে। লোপেজের মুখেও বিস্ময়ে হা হয়ে গেছে। মহিলাটি তখনও দাঁড়িয়েছিল যে দরজা দিয়ে সে প্রবেশ করেছিল সেই দরজার সামনে। বালিকাটিও জয়ের হাত থেকে ছাড়া পেয়ে মাকে জড়িয়ে ধরে আহমদ মুসার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মাকে ফিসফিস করে বলল, লোকটির ভয় নেই কেন আম্মা? মহিলা স্তম্ভিত অবস্থায় স্থানুর মতো দাঁড়িয়েছিল। জোয়াও ক্রিস্টিনাকে রক্ষা করতে গিয়ে বন্দী হল। এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছিল মহিলাটি। তারপর লোপেজের কাছে আহমদ মুসার পরিচয় শোনার পর বুঝেছে আহমদ মুসা বলেই একটি বালিকাকে বাঁচানোর মতো মহৎ কাজটা সে করতে পেরেছে। এখন আরেক ধরনের বিস্ময় তাকে অভিভূত করে তুলেছে। আহমদ মুসাকে চোখের সামনে দেখার অসম্ভব ঘটনায় সে বুদ্ধি লোপ পাবার মতো আচ্ছন্ন হয়ে পড়েছে। ক্রিস্টিনার কথায় সম্বিত ফিরে পেল মহিলাটি বালিকার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, দুনিয়াতে অনেক মানুষ আছে ক্রিস্টিনা, যারা কোনো কিছুতেই ভয় পায় না। কোনো কিছুতেই না? কেন? বলল বালিকা ক্রিস্টিনা। তা ওরাই বলতে পারে ক্রিস্টিনা, বলল মহিলাটি। সত্যি লোকটিকে কি বিক্রি করা হবে আম্মি? ক্রিস্টিনার কণ্ঠে উদ্বেগ। কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করল মহিলাটি। লোকটা ভালো আম্মি, আমাকে গুলি করেনি। মহিলাটি কিছু বলার জন্য মুখ খুলেছিল। ওদিকে জোয়া বিস্ময়ের ঘোর কাটিয়ে আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, মিস্টার আহমদ মুসা, আপনি না বুঝে এ কথাগুলো বলছেন তা আমি মনে করি না। আবার আপনি বেশি সাহসের বড়াই দেখাবেন তাও মানতে আমার মন চায় না। তাহলে ঘটনা কি বলুন তো? এসব কথা থাক, বলল আহমদ মুসা। কথা শেষ করে আহমদ মুসা আবার বলল, বলুন তো আপনারা আহমদ হাত্তার পিছনে লেগেছেন কেন? আপনারা বিদেশি, তিনি বা তার দল তো আপনাদের কোনো ক্ষতি করেনি। আহমদ মুসার কথা শোনার পর জোয়াও অল্পক্ষণের জন্য মাথা নিচু করল। তারপর সোজা আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, মিস্টার আহমদ মুসা, কিনিক কোবরার কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্নের জবাব আমরা দেব না। তবে এতটুকু বলি,
আহমাদ হাত্তাকে আমরা হত্যা করব, কে বা কারা তাকে ছাড়িয়ে নিয়ে গেছে জানি না, তবে আজ সে ছাড়া পেয়েছে, কাল তাকে মরতেই হবে। কিনিক কোবরা কাউকে টার্গেট করলে সে আর বাঁচে না। বলেই জোয়া তাকালো মহিলার দিকে, তাকিয়ে বলল, লিন্ডা, তুমি ক্রিস্টিনাকে নিয়ে সুড়ঙ্গ পথে বোটে চলে যাও এক্ষুনি। মহিলাটিকে অর্থাৎ লিন্ডাকে নির্দেশ দিয়েই জোয়া তাকালো লোপেজ সহ তার লোকদের দিকে, বলল, তোমরা আহমদ মুসাকে সুড়ঙ্গ পথে বোটে নিয়ে চলে যাও, আমি এদিকের ব্যবস্থা করে আসছি। আমার ধারণা মিথ্যা না হলে এখন থেকে 10-15 মিনিটের মধ্যে পুলিশ এসে পৌঁছবে। তারপর জোয়া তাকালো আবার আহমদ মুসার দিকে, বলল, আপনি ভাববেন না, আপনাকে বেটার জায়গাতে আমরা নিচ্ছি, তবে একটু অসুবিধা আপনার হবে, সেটা হলো ওখান থেকে পালানো কঠিন হবে, পালাতে চেষ্টা করলে নির্ঘাত মারা পড়বেন। বলে জোয়াও উঠে দাঁড়ালো। মেয়েটি ক্রিস্টিনাকে নিয়ে লিন্ডা এবং লোপেজরা আহমদ মুসাকে নিয়ে তখন ঘর থেকে বেরোবার যাত্রা শুরু করেছে। লিন্ডা লোরেন, সুরিনামে আমার কাজ সমাপ্ত হওয়ার পথে, এখন আমার কাজটুকুই। জয়ের কোথায় ছেদ নামল লিন্ডার কথা বলাই। লিন্ডা বলল, কাজ শেষ হবার পথে আহমদ হাত্তায় তো বেঁচে আছে, কোথায় কাজ শেষ হল? কিনিক কোবরার জীবনে এটাই প্রথম অদা খেলাপি। আমি রঙ্গলালকে তাদের দেওয়া অগ্রিম টাকা ফেরত দিয়েছি। আহমদ হাত্তা আমাদের হাত থেকে মুক্ত হবার একদিন পরে নির্বাচন হয়েছে, তাতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যার চুক্তি তাদের সাথে আমাদের হয়নি। তাছাড়া আহমদ মুসাকে পাওয়ার পর এসব ছোটখাটো কাজের প্রতি আকর্ষণ কমে গেছে। এখন টেরেক স্টেটের কাজটা হলেই আমরা চলে যাব, তুমি ডকুমেন্টটা আমাদের দাও। ডকুমেন্টের কথা শুনে লিন্ডা লোরেনের মুখ বিষণ্ণ হয়ে গেল। বলল, তুমি জানো তোমার সব কাজে কোনো সহযোগিতা আমি করব না, তবে কেন তুমি আমাকে সুরিনামে নিয়ে এসেছ? তোমাকে আমার প্রয়োজন ছিল না, কিন্তু পরিস্থিতি তোমাকে নিয়ে এসেছে, তা তুমি জানো। তুমি বলেছ তোমার ডকুমেন্ট সুরিনামে আছে, তাই তোমাকে সুরিনামে আসতে হয়েছে। ডকুমেন্টটা তুমি আমার হাতে দিলে তখনই তুমি চলে যেতে পারবে সুরিনাম থেকে। শান্ত ঠান্ডা কণ্ঠে বলল জোয়াও লেগার্ট। আগে কি করতাম জানি না, কিন্তু এখন সবকিছু জানার পরে এই ডকুমেন্ট তোমাকে আমি দেব না। ভালো লোকদের সম্পদ তোমাদের মতো লোকদের হাতে পড়ুক, তা আমি চাই না। রুখে দাঁড়ানোর ভঙ্গিতে বলল লিন্ডা লোরেন। ঠান্ডা হাসি হাসল জোয়াও লেগার্ট। বলল, তোমার এই কথায় আমি রাখছি না, কারণ আমি জানি ডকুমেন্টটা তুমি আমাদের দেবে, কারণ তুমি জানো আমি যা চাই তা আদায় করেই ছাড়ি। কি করে আদায় করবে? অমানুষ হব? অমানুষ হবার তোমার কিছু বাকি আছে? একবার তুমি নিজের দিকে চেয়ে দেখো, কোথায় ছিলে, কোথায় এসেছ। আমি পেছনে তাকাই না, ভালো চাইলে আমার কথা শুনতে তোমাকে হবে, বলল জোয়াও লেগার্ট। আমাকে তুমি অমঙ্গলের ভয় দেখিও না। আমার অমঙ্গলের তুমি কি বাকি রেখেছ? আমি আর মানুষ নেই, জীবনের প্রতি আমার কোনো মায়া নেই, শুষ্ক কণ্ঠে বলল লিন্ডা লোরেন। তোমার জীবনের প্রতি মায়া না থাকলেও ক্রিস্টিনার জীবনের প্রতি মায়া তোমার আছে। শয়তানের মতো ক্রূর কণ্ঠ জোয়াও লেগার্টের। চমকে উঠল লিন্ডা লোরেন। ভয় তার মুখ কুচকে গেল। বলল, তোমার এ কথার অর্থ কি জোয়াও লেগার্ট? আমার কথার অর্থ তুমি জানো। ক্রিস্টিনা আমার মূল্যবান অস্ত্র, তোমাকে লাইনে আনার জন্য এটাই শেষ অস্ত্র, সব সময় ছিল, এখনো আছে। তুমি কি করতে চাও ক্রিস্টিনাকে? তুমি সেদিন নিজেকে রক্ষা করার জন্য তাকে ঢাল বানিয়েছিলে। একজন শত্রু যে মানবতার পরিচয় দিয়েছে সেটাও তুমি দেখাতে পারোনি, বলল লিন্ডা লোরেন ক্ষুব্ধ কণ্ঠে। ক্রিস্টিনাকে কি করব সেটা পরের কথা, আগে তুমি বলো ডকুমেন্ট তুমি দিচ্ছ কিনা। কথা বলল না লিন্ডা লোরেন। জোয়াও কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর বলল, আমার সময় এখন খুব মূল্যবান লিন্ডা, নষ্ট করার মতো সময় আমার নেই। আজই আমি ডকুমেন্টটা চাই। আসছে রাত ভোর 4টায় একটা জাহাজ এখানে আসবে, সে জাহাজে করে আহমদ মুসাকে নিয়ে বাইরে যাব কদিনের জন্যে। যাবার আগে আমাকে ডকুমেন্টটা হাতে পেতেই হবে। আমি এখন বাইরে যাচ্ছি, ডকুমেন্ট ঠিকঠাক করে রাখবে। আমাকে তুমি চেনো, আর একবারও তোমাকে আমি অনুরোধ করব না, এরপর দেখবে আমি কি করতে পারি। বলে উঠে দাঁড়ালো জোয়াও লেগার্ট, বেরিয়ে গেল ধীর পায়ে ঘর থেকে। জোয়াও লেগার্টের শেষ কথায় লিন্ডা লোরেনের চোখে মুখে নতুন করে আবার ভয়ের চিহ্ন ফুটে উঠল। তার ভয়ার্ত দুই চোখ তাকিয়ে থাকলো ধীর গতিতে বেরিয়ে যাওয়া লেগার্টের দিকে। জোয়াও যত ধীর কথায়, যত ঠান্ডা, ততই সে নিষ্ঠুর হয়। জোয়াও লেগার্ট চলে গেল। লিন্ডা লোরেন কিন্তু সেদিকেই চেয়ে আছে, চোখে তার শূন্য দৃষ্টি। অতীতে চলে গেছে তার মন, ডুবে গেল মন স্মৃতির অথৈ সমুদ্রে। দু চোখের কোনায় জমে উঠল অশ্রু। বিছানায় উঠে বসল লিন্ডা লোরেন। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে,
সে তো মরেই গেছেই। ক্রিস্টিনাকে সে বাঁচাতে পারবে না, তাই ডকুমেন্ট সে কিছুতেই জোয়াওদের হাতে তুলে দেবে না। এই ডকুমেন্ট তার বংশীয় আমানত। তাছাড়া এখানে এসে এসে জানতে পেরেছে এই ডকুমেন্টে যে ডায়াগ্রাম রয়েছে সেটা অনুসরণ করে যাওয়া যাবে টেরেক স্টেটের এক স্বর্ণ ভাণ্ডার।